সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানী ট্যাঙ্ক দিয়ে ঘিরে গোলাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছে। আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের সিনেমা হলগুলো তাদের ব্যবসা বাঁচাতে ভারতীয় ছবি আমদানির অনুমতি চাইছে। আমাদের বাচ্চার জন্য বছরে 10টা বা 8টা এই পর্যায়ের ছবি যদি আমদানি করার সুযোগ দেয় এবং সেটা যদি ঢাকার সাথে একত্রে কলকাতা বা বোম্বের সাথে মুক্তি পায়, তারা আমাদের চলচ্চিত্র ব্যবসায় উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। থাকছে ইতিহাসের সাক্ষী। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মুয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানীর মানুষকে হুঁশিয়ার করে দিয়েছে যে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা সেখানে গোলাবর্ষণ করতে পারে। ইথিওপিয়ার সেনাবাহিনীর সঙ্গে টিগ্রের আঞ্চলিক বাহিনীর লড়াই চলছে গত কয়েক সপ্তাহ ধরে। সরকার সেখানকার আঞ্চলিক বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে। এদিকে আফ্রিকান ইউনিয়ন এই সংঘাতে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইথিওপিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প G20 শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্যারিস জলবায়ু চুক্তি থেকে কেন তার দেশ বেরিয়ে গেছে নতুন করে তার পক্ষে যুক্তি দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার দেশকে এই চুক্তিতে ফিরিয়ে আনবেন। কিন্তু মিস্টার ট্রাম্প বলেছেন এই জলবায়ু চুক্তি একপেশে এবং অন্যায্য। অন্যদিকে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা বলেছেন তার দেশ জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে নেতৃত্ব দেবে। ডোনাল্ড ট্রাম্প এখনও বলছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় একজন বিচারক মিস্টার ট্রাম্পের ভোট কারচুপির মামলা খারিজ করে দেওয়ার পরও তিনি দমছেন না। পেনসিলভানিয়ায় ভোট প্রত্যয়ন প্রক্রিয়া আটকে দেওয়ার এ মামলাকে বিচারক ম্যাথিউ ব্রান ফ্রাঙ্কেনস্টাইনের দানব বলে বর্ণনা করে বলেছেন কোনো প্রমাণ ছাড়া গোজা মিল দিয়ে এসব মামলা করা হয়েছে। পাকিস্তানি সরকার বিরোধী দলগুলো সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেশোয়ারে একটি বড় সমাবেশ করছে। যে 11টি দল এতে যোগ দিয়েছে তাতে আছে পাকিস্তান পিপলস পার্টি এবং নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ। গত সেপ্টেম্বরে বিরোধীদের এই জোট হওয়ার পর এটি এ ধরনের চতুর্থ সমাবেশ। জার্মানির প্রথম নারী সরকার প্রধান হিসেবে অ্যাঙ্গেলা ম্যার্কেলের আজ 15 বছর পূর্তি হচ্ছে। আগামী বছর তিনি ক্ষমতা ছাড়বেন, কিন্তু ক্ষমতার শেষ বছরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। এক জনমত জরিপ বলছে যেভাবে তিনি করোনা ভাইরাস মোকাবেলা করছেন তার প্রতি 70% জার্মানের সমর্থন রয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে সিনেমা হলগুলির ব্যবসা যে সংকটে পড়েছে তার প্রেক্ষিতে হল মালিকরা বিদেশি সিনেমা, বিশেষ করে বলিউডের সিনেমা দেখানোর অনুমতি দেওয়ার দাবি তুলেছেন। মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসখানেক আগে সিনেমা হলগুলি খুলেছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুয়াজ্জেম হোসেন। বাংলাদেশে যে কোনো ব্যাংক সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। সতর্কতা হিসেবে ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ব্যাংকগুলো। সেই সঙ্গে কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং বাণিজ্যিক ব্যাংক তাদের এটিএম বুথের কার্যক্রম সীমিত করেছে। 2016 সালে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট $10 কোটি 10 লক্ষ রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল। এরপর থেকেই সাইবার হামলার বিষয়টি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন সৈয়দ আক্তারের রিপোর্টে। সাইবার হামলার আশঙ্কায় গত 2.5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সতর্ক করা হয়েছে দেশের সরকারি বেসরকারি 2 ধরনের ব্যাংককে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক চিঠি দিয়ে জানানো হয় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত উত্তর কোরিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ আবারও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালাতে পারে। এক্ষেত্রে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন এবং সুইফট নেটওয়ার্কে হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান প্রধান বিবিসিকে বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই অনলাইন ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা বাড়ানো হয়েছে তার ব্যাংকে। চিঠিতে যে বলা হয়েছে যে এটা গত কোরিয়া থেকে একটা হ্যাকিং এর একটা চেষ্টা করা হয়েছিল, সেটারই আর একটা ওই রকমই কোরিয়া থেকে এরকম একটা পাওয়া গেছে হ্যাকিং এর বিষয়ে। তো সেই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। অ্যাকচুয়ালি আইটিতে সবসময় আমাদের একটু ফোকাস বেশি, সবসময় আমরা একটু বেশি সতর্ক থাকি। এখন এই চিঠিটা পাওয়ার পরে আমরা আবারও বেশি সতর্ক হয়েছি। আমাদের যেমন এটিএম বুথগুলো 24 ঘন্টা চলতো, এটা রাতে কিছু সময় জন্য বন্ধ রাখা, সেক্ষেত্রে আমাদের গার্ডকে ডিপ্লয় করা। সুইফটে তো এমনি সতর্ক থাকি আমরা, তারপরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের মতো অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেও একইভাবে সতর্কতা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কা করে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। সতর্কতা হিসেবে কয়েকটি ব্যাংক ওই সময় রাতে এটিএম বুথ বন্ধ রাখতে শুরু করে। কোনো কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংক লেনদেনে সতর্কতা তুলে নিলে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক ডাচ বাংলা ব্যাংকের। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বিবিসিকে জানিয়েছেন, প্রথম দফা সতর্কতা পাওয়ার পরই তার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত নিরাপত্তা এবং এটিএম বুথের নিরাপত্তা দুটোই বাড়ানো হয়েছে। আমরা যেটা করেছি, আসলে আমাদের টেকনিক্যাল সিকিউরিটি মেজার্স তো নেওয়া আছে। ইন এডিশন আমরা ফিজিক্যালি সুইফট নেটওয়ার্কটাকে টোটালি সেপারেট করে দিয়েছি। এর মানে আপনারা জানেন যে হ্যাকিং যখন হয় তখন প্রথমে হ্যাকাররা একটা ইমেল পাঠায়, ইমেলের সাথে ম্যালওয়্যারটাকে প্রবেশ করায়। সুতরাং আমরা যাতে ইমেল সিস্টেমের আমাদের যতগুলো কম্পিউটার ইমেলের সাথে কানেক্টেড আছে, এইগুলো যে নেটওয়ার্কে আছে তার সাথে কোনোভাবেই সুইফটের যে কম্পিউটারগুলো কানেক্টেড নাই। সুইফট হল ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি লেনদেন করার মাধ্যম। এর মাধ্যমে ব্যাংক বিভিন্ন দেনা শোধের বার্তা পাঠায়। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সুইফট কোড নির্দিষ্ট করা থাকে। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার ঘটনাকে ব্যাংকিং খাতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা বলা হয়। চুরি হওয়া অর্থের বড় অংশটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর থেকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে আসছে এই সাইবার নিরাপত্তার বিষয়টি। কিন্তু সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় ব্যাংকসমূহে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি, তা অনেক সময় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক ব্যাংকের জন্য, বলছিলেন বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বাংলাদেশ ব্যাংক যেভাবে বলেছিল যে আপনার নেক্সট জেনারেশনের ফায়ারওয়াল গুলো ইমপ্লিমেন্ট করার জন্য, এবং আমরা সেগুলো কিন্তু করার চেষ্টা করেছি, বেশ কিছু ব্যাংক করেওছে। আর একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি বুঝতেই পারেন, কেন সাইবার যারা অ্যাটাক করে তারা কিন্তু কন্টিনিউয়াসলি লুক ফর লুপহোলস। আর এটা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হয়, এবং বিভিন্ন ব্যাংকের বা বাইরের ব্যাংকও আপনি দেখবেন দে আর ইনভেস্টিং লট অফ মানি। প্রতি বছর দে স্পেন্ড মিলিয়ন্স বিলিয়ন্স জাস্ট টু ইমপ্রুভ অন দ্য সাইবার সিকিউরিটি সাইড। কিন্তু আমাদের ব্যাংকের যেগুলো হচ্ছে, যেহেতু আমরা ছোট ছোট ব্যালেন্স শিট আমাদের, আমরা কিন্তু ওই স্কেলে ইনভেস্টমেন্ট করতে পারি না। এট দ্য সেম টাইম, যেমন ধরেন আমরা তো বিভিন্ন সময় ট্রানজাকশন হলো সাথে সাথে SMS যায়, ইমেল যায়, তো সাথে সাথে যদি রেসপন্ড করে তাহলে কিন্তু আমরা রিঅ্যাক্ট করতে পারি, আমরা কোনো অ্যাকশন নিতে পারি। 2019 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণায় বলা হয়েছে, দেশের অর্ধেক ব্যাংকই সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। ফায়ারওয়াল হল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটি মিলিত রূপ, যা একটি সিস্টেমকে রক্ষা করার জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। ঢাকা থেকে সায়েদা আক্তার। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশের সিনেমা হলগুলোর ব্যবসা যে সংকটে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে হল মালিকরা বিদেশি সিনেমা, বিশেষ করে বলিউডের ছবি দেখানোর অনুমতি দেওয়ার দাবি তুলেছেন। মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসখানেক আগে সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছিল, কিন্তু হল মালিকরা বলছেন নতুন ছবি মুক্তি না পাওয়ায় দর্শকরা হলে ফিরছেন না। এরকম পরিস্থিতিতে হল মালিকরা বিদেশি সিনেমা আমদানির আবেদন করেছেন। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের রিপোর্টে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসার পর স্বাস্থ্যবিধি মেনে এবং আসন সংখ্যা অর্ধেক খালি রাখার শর্তে গত 16 অক্টোবর থেকে সারা দেশে সিনেমা হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয় তথ্য মন্ত্রণালয়। তবে হল খুললেও সিনেমা মুক্তি পেয়েছে মাত্র হাতে গোনা দু-একটি, যেগুলো রাজধানী ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলগুলোতে চললেও চলছে না মফস্বল বা ছোট শহরগুলোতে, বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
একটা সিনেমা যেমন এখনো চলছে বিভিন্ন হলে, ওগুলো 50 বাতাস, এটি এমন ধরনের একটি সিনেমা সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার এরকম হলে এগুলো প্রদর্শনযোগ্য। আমাদের গ্রাম অঞ্চলের যে দর্শক বা আমাদের মফস্বলে বলতে আমরা যেটা বুঝি সেই দর্শকের জন্য এই ছবিটা না। চলচ্চিত্র শিল্পের সাথে জড়িতরা বলছেন দর্শক শূন্য হয়ে 30 থেকে 40টি সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, হল চালু রাখার মতো কন্টেন্ট বা সিনেমা মুক্তি পাচ্ছে না। এমন অবস্থায় 10টি বলিউড সিনেমা আমদানি করতে আবেদন করেছেন তারা। এর আগে দক্ষিণ এশীয় বাণিজ্য চুক্তি বা সাফটা চুক্তির আওতায় পুরনো বলিউড সিনেমা আমদানি করা হলেও সেগুলো ব্যবসা সফল হয়নি, যার কারণে নতুন সিনেমা আমদানির আবেদন করা হয়েছে, যা একই দিনে ভারত এবং বাংলাদেশে মুক্তি পাবে। এ নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানান মিয়া আলাউদ্দিন। এখন হচ্ছে আমাদের মরণকালীন সময়, এই সময় আমাদের কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন। সেই হিসেবে ছবিটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। মোটামুটি ভাবে আমাদের বাঁচার জন্য বছরে 10টা বা 8টা এই পর্যায়ের ছবি যদি আমদানি করার সুযোগ দেয় এবং সেটা যদি ঢাকার সাথে একত্রে কলকাতা বা বোম্বের সাথে মুক্তি পায়, তারা আমাদের চলচ্চিত্র ব্যবসায় উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। আর সরকার আমাদের সঙ্গে আশ্বাস দিয়েছে যে সমস্ত চলচ্চিত্রের সমস্ত সংগঠনের সাথে আলাপ আলোচনা করে সরকার একটা বিধি ব্যবস্থা নেবে। চলচ্চিত্র প্রযোজকরা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে হলগুলো দর্শকশূন্য হয়ে পড়ায় সিনেমা মুক্তি দিলে তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর এই আশঙ্কার কারণেই তারা এই মুহূর্তে সিনেমা মুক্তি দিতে চান না। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলছিলেন, দর্শক না আসার কারণে সিনেমা হলগুলোতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এটি কাটিয়ে দর্শকদের হলে ফেরাতে হলে আপাতত বলিউড সিনেমা চালানো যেতে পারে। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তাতে তাদের কোনো আপত্তি না থাকার ইঙ্গিত দেন তিনি। করোনাকালীন সময়ে যদি আমরা আমাদের সিনেমা দিচ্ছি না, আবার অন্যরাও হল খুলে বসে আছে, ছবি পাচ্ছে না, তাহলে হচ্ছে যে হল তো আবার বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধ হয়ে গেলে এই হলগুলো আর খুলবে না কখনোই। এই যে অচল অবস্থা কাটার জন্য আর দর্শকদের মনে যদি বলিউডের ছবি এনে যদি দর্শকও আসে, তাহলে অন্তত হলে আসা শুরু হলো লোকজনের। আমাদের ছবি তো হবেই। সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, এটা সরকারি সিদ্ধান্ত, সেই বিষয়ে আমাদের কিছু বলার থাকবে না। চলচ্চিত্র নির্মাতারা বলছেন, হলগুলোকে বাঁচিয়ে রাখতে হলে বিদেশি সিনেমা আমদানি করা হলেও নির্দিষ্ট কিছু বিধিনিষেধের আওতায় সেটি করতে হবে, যাতে করে দেশি সিনেমা ক্ষতিগ্রস্ত না হয়। এর মধ্যে রয়েছে, বলিউড সিনেমা এমন সময়ে আমদানি করা উচিত হবে না যখন দেশীয় কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় থাকবে। এছাড়া বছরে কতটি সিনেমা আমদানি করতে হবে তারও একটি সুনির্দিষ্ট তালিকা থাকতে হবে। এমনটা বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। কিছু নিয়মের মধ্যে দিয়ে যদি করা হয়, বিধিনিষেধ আরোপ করে করা হয়, তাহলে আমি মনে করি না যে আমাদের কোনো ক্ষতি হবে। প্রথমত হচ্ছে যে অবাধে এটা আসা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এটি কখন কিভাবে মুক্তি দেওয়া হবে যাতে করে আমাদের প্রতীক্ষিত ছবির যাতে কোনো ক্ষতি না হয়। কটা ছবি আমরা সিলেক্ট করব সেটির একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। বিদেশি চলচ্চিত্র আমদানির বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে মৌখিক আলোচনা হয়েছে, কিন্তু এ নিয়ে কোনো লিখিত প্রস্তাব পাননি তারা। ভার্বালি এরা আলোচনা করে, কিন্তু এরকম অফিসিয়ালি আমাদের কাছে কোনো এরকম কোনো লিখিত আবেদন বা কোনো পাইনি, আমরা প্রপোজাল পাইনি। বাংলাদেশে বর্তমানে 88টি সিনেমা হল চালু রয়েছে। ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক অভিযান চালিয়ে একজন ব্যবসায়ীকে আটকের পর পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক এবং বিদেশি মুদ্রা রাখার অভিযোগে 3টি মামলা দায়ের করেছে। পুলিশ এই ব্যবসায়ীকে বাংলাদেশের সোনা চোরাচালানের এক বড় চক্রের হোতা বলে বর্ণনা করছে। পুলিশ বলছে, গোল্ডেন মনির নামে পরিচিত এই ব্যক্তি চোরাচালান ছাড়াও আরও অনেক অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমি কথা বলি ঢাকায় সহকর্মী নাগিব বাহারের সঙ্গে। তার কাছে জানতে চেয়েছিলাম যে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি জানা যাচ্ছে। মোয়াজ্জেম, যেই ব্যক্তিকে আসলে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে যে তিনি 90-এর দশকে ঢাকার গাউসিয়া মার্কেটে কাপড়ের সেলসম্যান হিসেবে কাজ করতেন। তো পরবর্তীতে সেলসম্যানের কাজ করতে করতেই তিনি তার পাশের দোকানে ক্রোকারিজ অর্থাৎ তৈজসপত্রের দোকানদারের সাথে পরিচয় হয় এবং তিনি পরবর্তীতে তৈজসপত্রের ব্যবসায় চলে যান। সেখান থেকে তিনি কসমেটিক্সের ব্যবসা শুরু করেন।
কসমেটিক্সের ব্যবসা শুরু করার পর তার সাথে যারা লাগেজের ব্যবসা করে, অর্থাৎ বিদেশ থেকে বড় ধরনের লাগেজ আমদানি করে, তাদের সাথে পরিচয় হয়। এবং সেই সময় র্যাব যেটা বলছে, সেই লাগেজের ব্যবসায়ীদের সাথে পরিচয় হওয়ার পর তিনি প্রথমে কসমেটিক্স অবৈধভাবে কর ফাঁকি দিয়ে লাগেজে করে নিয়ে আসতেন। পরবর্তীতে তিনি সেই লাগেজে করে কসমেটিক্সের বদলে স্বর্ণ চোরাচালানের কাজও শুরু করেন। এবং স্বর্ণ চোরাচালানের এই ব্যবসা শুরু করার পরে কিছুদিনের মধ্যেই র্যাব যেটা বলছে, বেশ কয়েক বছরের মধ্যেই তিনি হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যান। সেই সময় থেকেই তার বন্ধু বান্ধবরা তাকে গোল্ডেন মনির হিসাবে ডাকা শুরু করে। এই যে তাকে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে, সেই অভিযোগেই কি তাকে গ্রেফতার করা হলো, না তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে? না, আপনি ঠিক যেই প্রশ্নটা করেছেন, তাকে আসলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার দেখানো হয়েছে 3টি মামলায়। সেগুলো হচ্ছে অবৈধ অস্ত্র রাখা, মাদকদ্রব্য এবং অবৈধ বিদেশি মুদ্রা রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আপনি যেগুলো বললেন যে স্বর্ণ চোরাচালানের বাইরেও তার বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে, তবে সেগুলো প্রমাণিত নয়। র্যাব যেটা বলছে যে বাকি যা অভিযোগগুলো রয়েছে তার নামে, তার মধ্যে রয়েছে তার বর্তমানে গাড়ি ব্যবসা রয়েছে এবং সেখানেও তিনি অবৈধ গাড়ি আমদানি করতেন কাগজপত্র ছাড়া, কর ছাড়া, সেরকম একটা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এবং রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগসাজশে তার ভূমিদস্যুতা, র্যাব যেটাকে বলছে ভূমিদস্যুতা, যে ঢাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় তার 200-র বেশি প্লট এবং যার মধ্যে অন্তত 30টির কথা তিনি নিজেই স্বীকার করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এবং এইগুলোর যে কর ফাঁকি দেওয়ার এরকম কিছু অভিযোগ রয়েছে। তো আপনি র্যাবের বরাতে যে সমস্ত তথ্য দিলেন এই ব্যক্তি সম্পর্কে, তো বোঝাই যাচ্ছে যে এগুলো একদিনের ঘটনা নয়, বহুদিন ধরেই চলছিল। তো এখন কেন হঠাৎ করে তাকে গ্রেফতার করা হলো? কি এমন ঘটেছিল যে হঠাৎ করে তিনি এই পুলিশ বা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসলেন? মোয়াজ্জেম, এই প্রশ্নটা আমি র্যাবকে করেছিলাম, তবে তারা ঠিক সেভাবে বলছে না যে হঠাৎ করে তাকে গ্রেফতার করা হলো। এই ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা বলছে যে প্রথম মামলাটি হয় 2007 সালে স্বর্ণ চোরাচালানের অভিযোগে, অর্থাৎ অনেক দিন আগে থেকেই তিনি পুলিশের ওয়াচ লিস্ট অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় তার নাম ছিল। তবে র্যাব যেটা বলছে যে গত বেশ কিছুদিন ধরে, সেটা কতদিন সেই সময়টা র্যাব উল্লেখ করেনি, তবে বেশ কিছুদিন ধরে একটি গোয়েন্দা সংস্থা তার কার্যক্রমের পেছনে নজর রাখছিল এবং সেই ভিত্তিতে তারা সেই তথ্য র্যাবকে দেয়। এবং র্যাব বলছে যে তারাও বেশ কিছুদিন, এবং সেটাও কতটুকু সময় র্যাব সেটা আসলে পরিষ্কার করে বলেনি, তবে র্যাবও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে তারা সেটা যাচাই বাছাই করেছে এবং পরবর্তীতে যখন তাদের মনে হয়েছে যে এখন এই ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানো যায়, তখন র্যাব এই যে শনিবার মাঝরাত থেকে তার বাসায় অভিযান চালিয়েছে, এরকমটাই র্যাব বলেছে আমাকে। তো যার বিরুদ্ধে এত অভিযোগ, তার বা তার পরিবারের তরফ থেকে কি কিছু বলা হয়েছে এসব অভিযোগের ব্যাপারে? মোয়াজ্জেম, তার পক্ষের সাথে তো কথা বলা সম্ভব হয়নি, তিনি পুলিশের হেফাজতে যেহেতু রয়েছেন। তবে এই বিষয়ে তার পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, পরিবারের সাথে তার পরিবারের সদস্যরা আসলে সেভাবে কথা বলেনি। তার ছেলের সাথে যতটুকু কথা বলা গেছে, তিনি শুধু দাবি করেছেন যে তার জানা মতে তার বাবা আসলে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না, এতটুকুই তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী নাগিব বাহার। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। আমেরিকার একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা বাগদাদে বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছিল 14 জন ইরাকিকে, আহত হয়েছিল আরও 20 জন। আমেরিকান নিরাপত্তা রক্ষীরা ইরাকে মার্কিন দূতাবাসের একটি গাড়ি বহর পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল বাগদাদের নিসার স্কোয়ার দিয়ে। সেদিনের ওই ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা দেখেছিলেন এমন একজন ইরাকি প্রত্যক্ষদর্শীর বিবরণ নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। ঘটনাটি ঘটেছিল 2007 সালের 16 সেপ্টেম্বর। ওই মার্কিন রক্ষীদের দাবি ছিল বিদ্রোহীরা আমেরিকান গাড়িবহরের ওপর হামলা করলে তারা গুলি চালায়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা এবং ইরাকি কর্মকর্তারা আমেরিকানদের ওই দাবি প্রত্যাখ্যান করে। আমেরিকানদের গুলিতে যারা মারা যায় তাদের মধ্যে ছিল 9 বছরের কিশোর আলী কিনানি। তার বাবা মোহাম্মদ কিনানি বিবিসির মাইক ল্যানচিনকে দীর্ঘ 13 বছর পর বলেন সেদিন
ঠিক কী ঘটেছিল, কিভাবে তিনি হারিয়েছিলেন তার নিরপরাধ কিশোর সন্তানকে। আমেরিকান কোম্পানি ব্ল্যাকওয়াটারের নিরাপত্তা রক্ষীরা বাগদাদ শহরের কেন্দ্রে গুলি চালালে 14 জন নিরস্ত্র ইরাকির মৃত্যু হয়। ক্ষোভ ছড়িয়ে পড়ে ইরাকিদের মধ্যে। ইরাকে মার্কিন সেনা উপস্থিতিতে দেশটিতে যে ক্ষোভ জন্ম নিয়েছিল তাতে ইন্ধন যোগায় এই ঘটনা। 9 বছরের প্রাণোচ্ছল কিশোর আলী কিনানির বাবা মোহাম্মদ কিনানি বলছিলেন, আলী ছিল ওই বয়সের আর 5টা ছেলের মতোই। 9 বছরের অন্য ছেলেদের মতো হলেও আমার কাছে আলী ছিল আলাদা। সেটা যে কি তা আমি বলতে পারবো না, তবে সে ছিল আমার খুব আদরের। ভাইদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলেই সে বলতো, আমি কিন্তু বাবাকে বলবো। ওর মনে হতো আমার বিশেষ একটা ক্ষমতা আছে, আমার কথা বললেই ও সেটা পেয়ে যাবে। আমি যেন ওর জন্য সবকিছুর সবুজ সংকেত। ও এখন আল্লাহর কাছে আছে, আমি জানি সেখানে সে সুখে আছে, কিন্তু আমার বুক তো ভেঙে গেছে। সেখানে সব সময় রক্ত ঝরছে। আমি তাকে হারিয়েছি। মোহাম্মদের সর্বকনিষ্ঠ ছেলে ছিল আলী। সবসময় তিনি ছেলেকে হারানোর যন্ত্রণা অনুভব করছেন। তার প্রতিটা কথায় সেই যন্ত্রণা আর দুঃখের ছাপ। মাত্র 4 বছর আগেও মোহাম্মদ এবং তার মতো বহু ইরাকি পরিবারের জীবন ছিল খুবই অন্যরকম। 2003 সালে যখন আমেরিকান সৈন্য ইরাকে আসে, সত্যি বলতে কি আমি খুশিই হয়েছিলাম। সব প্রতিবেশীকে কমলা লেবুর শরবত আর মিষ্টি বিতরণ করেছিলাম। ভেবেছিলাম সাদ্দাম হোসেনের শাসন শেষ হবে। তখন আমাদের দেশে সম্পদের অভাব ছিল না। একটা দেশের ধনী হবার জন্য যা থাকা দরকার আমাদের সবই ছিল। আমরা ভেবেছিলাম আমেরিকা ইরাকের দখল নেবার পর দেশের অনেক উন্নতি হবে। আমরা সেটা বিশ্বাস করেছিলাম। মোহাম্মদ বলেন, পরবর্তী বছরগুলোতে যখন জাতিগত দাঙ্গা বেড়ে গেল, এমনকি তখনও তারা ভেবেছিলেন দেশ একটা ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। আমেরিকা ইরাকের দখল নেবার পরের কয়েক বছরে কয়েক লক্ষ আমেরিকান সৈন্য সেখানে পাঠানো হয়। সৈন্যদের পাশাপাশি সেখানে পাঠানো হয় কয়েক হাজার নিরাপত্তা কর্মীকে। তারা সরকারি সেনাবাহিনীর অংশ ছিল না, কিন্তু আমেরিকানরা তাদের উপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি মালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার ইরাকে আমেরিকান সৈন্যদের নিরাপত্তা বিষয়ে ব্যাপকভাবে সহযোগিতার দায়িত্ব নেয়। সংস্থাটি বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষী ও সামরিক প্রশিক্ষক ইরাকে পাঠায়। 2007 সালের 16 সেপ্টেম্বর বাগদাদের রাস্তায় মার্কিন দূতাবাসের একটি যানবাহনের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হয় ব্ল্যাকওয়াটার কোম্পানির নিরাপত্তা কর্মীদের। বাগদাদের অন্য প্রান্তে মোহাম্মদ তখন বাসা থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন। আমি বেরোচ্ছি দেখে আলী দৌড়ে এলো আমার গাড়ির কাছে, বলল আমার সাথে যাবে। আমি বললাম না, ঘরে যাও। দেখলাম ওর মন খারাপ হয়ে গেছে। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো। ও খুশি হয়ে গেল। আমি গাড়ি ছেড়ে দিলাম। ওরা মোহাম্মদের বোনের বাসায় গেলেন। সেখান থেকে 20 মিনিটের পথ। বোন ও তার বাচ্চাদের গাড়িতে তুলে তারা বাগদাদের কেন্দ্রে রওনা হলেন। শহরের কঠোর ঘেরাটোপে গ্রিন জোনের কাছেই ব্যস্ত এলাকা নিসার স্কোয়ার। নিরাপত্তায় মোড়া গ্রিন জোনের ভেতর মার্কিন দূতাবাস। সেখানে একটার পর একটা অনেকগুলো পুলিশ আর সেনা ফাঁড়ি। সেখানে ওদের গাড়ি থামানো হলো। মোহাম্মদ হঠাৎ বন্দুকের আওয়াজ শুনতে পেলেন। এরকম একটা শব্দ। আমার বোন জিজ্ঞেস করলো কিসের আওয়াজ। আমি বললাম কি জানি না, তবে এটা খুব নিরাপদ এলাকা, কোনো গোলমাল তো দেখছি না। কিন্তু মোহাম্মদ বোঝেননি কি হচ্ছে। সামনে সেনাবাহিনীর বেশ কয়েকটা গাড়ি রাস্তা বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ ধরে নিলেন ওগুলো আমেরিকান সেনাদের গাড়ি, কিন্তু সেগুলো ছিল ব্ল্যাকওয়াটার নিরাপত্তা রক্ষীদের গাড়ির কনভয়, যার মধ্যে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। এদিকে তখন রাস্তায় গাড়ির জ্যাম লেগে গেছে। সাধারণ গাড়িগুলো এগোতে পারছে না। একটা গাড়ি পেছনে ব্যাক করতে গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারল। শুরু হলো বচসা।
একজন ইরাকি পুলিশ তাদের ঝগড়া থামাতে এগিয়ে এলো। মোহাম্মদ বলছেন, এরপরই দৃশ্যপট বদলে গেল। ইরাকি পুলিশ ওই কনভয়ের সাথে যারা ছিল তাদের বোঝানোর চেষ্টা করলো যে কিছু হয়নি, একটা সামান্য বচসা গাড়ি নিয়ে। কিন্তু সাথে সাথে দুজন লোক বন্দুক নিয়ে এগিয়ে এলো। কনভয়ের ওই দুজন কর্মী গুলি চালাতে শুরু করলো। কেউ কিছু বোঝার আগেই তারা গুলি চালাতে লাগলো। কেউ নড়েনি, তার মাঝেই ঝাঁকে ঝাঁকে গুলি সব জায়গায়। সেই মুহূর্তে নিসার স্কোয়ার একটা নরকের চেহারা নিল। আমি গাড়ির ভেতরেই ছিলাম, কিন্তু সামনের গাড়িটা পেছনে ব্যাক করতে শুরু করলো। একটা চরম বিশৃঙ্খলা, কি করব বুঝতে পারছিলাম না। আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছিল তক্ষুনি মরে যাব। মোহাম্মদ গাড়িতে তার পাশের সিটে বসা তার বোনকে আড়াল করে তার উপর ঝুঁকে পড়লেন বোনকে রক্ষা করতে। কিন্তু তিনি বললেন, পেছনে বাচ্চাদের বাঁচাতে, তাদের আড়াল করতে তিনি কিছুই করতে পারেননি। এরপর গুলি যেমন আচমকা শুরু হয়েছিল, তেমনি আচমকাই থেমে গেল। মোহাম্মদ তার বুলেট বিধ্বস্ত গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। শুনতে পেলেন পেছনের সিট থেকে একটা ক্ষীণ কণ্ঠ। আমার ভাগ্নে বলল, আলীর গায়ে গুলি লেগেছে। আমি পেছন ফিরে তাকালাম, গাড়ির পেছনের দরজাটা খুললাম, দেখলাম আলীর মাথায় গুলি লেগেছে। দরজা বন্ধ করে দিলাম, বলতে লাগলাম, আমার ছেলেটাকে মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে। মোহাম্মদের গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছিল, কিন্তু তার মধ্যেই কোনো মতে গাড়ি চালিয়ে কাছেই হাসপাতালে যেতে পেরেছিলেন তিনি। আমি গাড়ির পেছনের দরজা খুলে আমার ছেলেকে কোলে তুলে নিলাম। আমি তাকে ধরে রাখতে পারছিলাম না। আমি ডাক্তারের কাছে গেলাম, তরুণ ডাক্তার। তাকে বললাম, প্লিজ প্লিজ আমার ছেলেকে বাঁচান। তিনি বললেন, আমার আর কিছুই করার নেই। Please, just help my son. And he say, I cannot do anything. ওই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল ইরাকের মানুষ। দেশটির সরকার ইরাকে ব্ল্যাকওয়াটার সংস্থার কাজের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। আমেরিকান কোম্পানিটি তাদের গুলি চালানোর পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিল, বিদ্রোহীদের হামলা ঠেকাতে তারা গুলি চালাতে বাধ্য হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বারবার বলেছে এই অভিযোগ অসত্য। পরে মার্কিন আদালতও ওই যুক্তি খারিজ করে দেয় এবং সংস্থার 4 জন নিরাপত্তাকর্মী যারা গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল তাদের 4 বছরের কারাদণ্ড দেয়। খবরে তখন বলা হয়, মামলায় উঠে আসে ওই সংস্থার নিরাপত্তারক্ষীরা কিভাবে স্নাইপার বন্দুক, মেশিনগান এবং গ্রেনেড উৎক্ষেপক থেকে গোলাগুলি চালিয়েছিল। আহত বেশ কয়েকজন ইরাকি এবং হতাহতের আত্মীয় স্বজনকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় সাক্ষী দেবার জন্য। আদালতের কাঠগড়ায় তার ছেলের হত্যাকারীদের প্রথম দেখেছিলেন মোহাম্মদ কিনানি। তাদের দেখে আমার মনের ভেতর বারবার একটা প্রশ্নই উঠছিল, কেন কেন? মোহাম্মদ বা তার পরিবার এই প্রশ্নের উত্তর কখনো পাননি। তবে আমেরিকায় আদালত কক্ষে দাঁড়িয়ে কথা বলার অনুমতি তাকে দেওয়া হয়েছিল। তার পরিবারের সন্তান হারানোর বেদনার কথা তিনি বলেছিলেন। আমার আর কিছু বলার অনুমতি ছিল না। ব্ল্যাকওয়াটারের আইনজীবী এসে বলেছিলেন, সরি, দুঃখিত। আমি নিয়ম ভেঙে মুখ খুলেছিলাম, চিৎকার করে বলেছিলাম, টু রাইট, অবশ্যই দুঃখিত হওয়া উচিত। ওই ঘটনার পর দীর্ঘ 13 বছর কেটে গেছে। মোহাম্মদ বলছিলেন, এক এক সময় মনে ভাবি, আমি কেন বেঁচে আছি, কার জন্য? আলীর জন্য বুক ভেঙে থাকে। হয়তো আমার অন্য 2 ছেলের সন্তানদের মধ্যে আলীকে খুঁজে বেড়াই। ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করলেন মানসী বড়ুয়া। অধিবেশন শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানী ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলে সেখানে গোলাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছে। আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbc